আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আপনাদের প্রিয় মাহমুদুল ভাইয়া চলে এলাম একটি লাইভ ক্লাস নিয়ে, সেটা হচ্ছে সমাসের উপরে লাইভ ক্লাস। আমাকে একটু সময় দিবেন, আমি একটু ক্লাসগুলো আমাদের বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে নিই, কারণ অনেক স্টুডেন্ট আসলে আমাদের ক্লাসগুলো পাবে না যদি শেয়ার না করা হয় অ্যাকচুয়ালি। তো তাদের কথা বিবেচনা করে আমি ক্লাসগুলো একটু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু গ্রুপে অন্য জায়গায়, যদি আপনাদের এমন কোনো ফ্রেন্ড থাকে বা আত্মীয় স্বজন থাকে যার এই ক্লাসটা দেখলে লাভ হতে পারে, তো তার সাথে শেয়ার করেন আর কি ক্লাসটা, এটাই বলবো আর কি। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমাস। আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে কঠিন একটা টপিকসের নাম বলেন, আপনারা অবশ্যই বলবেন সেটা হচ্ছে সমাস। যে সমাস আসলে একটু কঠিন লাগার মতোই জিনিস, কারণ সমাসটা আসলে আমরা ওইভাবে বুঝে ফিল করে পড়তে পারি না। তো আজকে আমি যেটা দেখাবো যে আমরা হচ্ছে বিগত 19 বছরের প্রশ্ন আমরা সমাধান করে ফেলবো। আর এই 19 বছরের প্রশ্নের সমাধানটা কেমন হবে আমি একটু আপনাদের বলি। যে অনেকে বলছে বিগত 19 বছরের সমাধান, অ্যাকচুয়ালি আমি আপনাদের একদম বেসিক থেকে যাব, কারণ আমি যদি ডিরেক্ট প্রশ্ন সমাধানে চলে যাই আপনাদের মাথা অ্যাকচুয়ালি গরম হয়ে যাবে, কারণ এতটা কঠিন লাগবে আপনাদের কাছে। সো ধরুন সমাসের 6 প্রকার সমাস আছে। তো আজকে ধরেন আমি 6 প্রকারের মধ্যে 2, 3, 4 যত প্রকারই পড়ালাম, ওই তত প্রকারের মধ্যে আমরা বিগত 19 বছরের প্রশ্ন সমাধান করে ফেলতে পারবো, এবং সেগুলো আমি ক্লাসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আমরা এটা সমাধান করলাম। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিই। এখন অলরেডি 4 মিনিট হয়ে গেছে, আমরা আরেক মিনিট একটু ওয়েট করি, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, প্রথমত যে আমি বলতে চাই যে সমাস শব্দের অর্থটা কি। সমাস শব্দের অর্থ কি? সমাস যদি আমি একদম প্রথম থেকে যাই যে সমাস শব্দের অর্থ কি, তাহলে হচ্ছে সমাস শব্দের অর্থ আমি পাবো হচ্ছে, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। আচ্ছা, আমরা একটু থিওরি আলোচনা করার আগে আমরা কিছু বেসিক কথাবার্তা আলোচনা করি। ধরুন আমরা আমাদের আশেপাশে এরকম অনেক কথা আছে যেই কথাগুলো আসলে অনেক বড়, কিন্তু আমরা এত বড় কথাগুলোকে সংক্ষেপে বলে ফেলি। অনেক বড় কথাকে সংক্ষেপে বলে ফেলাই হচ্ছে সমাস। কেমন? যদি একটু উদাহরণ দিতে যাই, আমি যদি বলি যে ধরুন আপনার ধরুন আমার ভাইয়ের আজকে ধরুন ধরুন কারো একজন হচ্ছে বিয়ে, তো বিয়ের আগে তার একটা অনুষ্ঠান হয়, সেটাকে আমরা বলি গায়ে হলুদ। আচ্ছা, একটু চিন্তা করেন তো গায়ে হলুদ জিনিসটা আসলে কি। গায়ে হলুদ কিন্তু অনেক বড় একটা বাক্য ছিল, সেখান থেকে ছোট্ট করে আমি একটা শব্দ বানিয়ে ফেলেছি। যদি আমি গায়ে হলুদটাকে বড় করে বলতে যেতাম, তাহলে আমি বলতাম গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটাকে আমরা সংক্ষেপে বলি গায়ে হলুদ।
আপনি কি বলবেন যে আজকে আমার বোনের গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান, আজকে আমার ভাইয়ের গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান? আমরা এগুলো বলি না, আমরা সংক্ষিপ্ত একটা ওয়ার্ড বলি, সেটা হচ্ছে গায়ে হলুদ। অর্থাৎ অনেক বড় একটা শব্দকে যদি আমি ছোট বানিয়ে ফেলতে পারি, সেটাকে আমরা বলি সমাস। তাহলে আমি সমাস শব্দের অর্থ খুব স্বাভাবিকভাবে বলতে পারি সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। আচ্ছা, বোর্ডে লিখতে গিয়ে আমরা দেখা পড়লো যে পাওয়ার বাই প্রি এডমিশন কোর্স, বন্দি পাশে একটা প্রি এডমিশন কোর্স চলতেছে। কারণ আমাদের এখন আসলে এইচএসসি পরীক্ষা নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, তাই না? তারপর আবার আমাদের এডমিশন, তাই এই সময়টাকে আমাদের নষ্ট না করে আমাদের এডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করে দেওয়া দরকার। তাই আপনারা চ্যানেল হচ্ছে প্রি এডমিশন কোর্সটা দেখতে পারেন আর কি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। ওকে, তা আমরা যে কথাটাই ছিলাম যে সমাস অর্থ কি? সংক্ষেপণ। আমরা জানি যে এক ভাষা বিজ্ঞানী আছে বিভিন্ন, তার মধ্যে একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার মতে সমাসটা কি, তিনি সমাসের সংজ্ঞা কিভাবে দিয়েছেন? উনি বলেছেন পরস্পর অর্থ বিশিষ্ট, মানে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা অর্থ আছে, এরকম পরস্পর অর্থ বিশিষ্ট দুই বা ততোধিক, যখন দুই বা ততোধিক যখন পরস্পর অর্থ বিশিষ্ট দুই বা ততোধিক কি হবে? পদ মিলিত হয়ে একটি পদে পরিণত হবে। আমি অনেকগুলো পদকে একটা পদে পরিণত করে ফেলছি, তাহলে উনি কি সংজ্ঞা বলতে? পরস্পর অর্থযুক্ত, পরস্পর অর্থযুক্ত দুই বা ততোধিক, দুই বা ততোধিক পদের সমষ্টি হয়ে যখন এটা একটা পদে পরিণত হয়, সেটাকে আমরা সমাস বলতে পারি। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে সাউন্ডে কি সমস্যা হচ্ছে? সাউন্ডে কি সমস্যা হচ্ছে? সাউন্ডে সমস্যা হওয়ার কথা না, কারণ আমি এখানে তো শুনতেছি। ওকে, সাউন্ডের যেমন সমস্যা হওয়ার কথা না, তো আমরা একটু পড়ালেখায় মনোযোগ দেই। তো এখন আমরা এটাকে একটু ব্যাখ্যা করি যে আসলে সমাস, সমাসের মধ্যে আসলে অনেকগুলো শব্দ আছে, ব্যাস বাক্য, সমস্ত পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ আর কি, পরপদ, তাই না? এরকম অনেক, উত্তর পদ, এরকম অনেক কথাবার্তা আছে। তো এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। ধরো তোমাদের হচ্ছে, ধরো তোমাদের স্বাধীন ভাইয়ের হচ্ছে বিয়ে, তো স্বাধীন ভাইয়ের বিয়ে, তো স্বাধীন ভাইয়ের বিয়ের আগে স্বাধীন ভাইয়ের একটা অনুষ্ঠান করবে, যেই অনুষ্ঠানে তার গায়ে হলুদ দেওয়া হবে। তো চলো স্বাধীন ভাইয়ার শরীরে আমরা গায়ে হলুদ দিয়ে আসি, স্বাধীন ভাইয়ের গায়ে হলুদ দিয়ে আসি। তাহলে আমরা বলতে পারি যে গায়ে হলুদ দেয়া হয়, যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি গায়ে হলুদ। তাকে আমরা সিম্পলি বলতে পারি গায়ে হলুদ। তাহলে একটা জিনিস একটু চিন্তা করো, একটু এটাই সেটা চিন্তা করো যে আমরা কি করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পদকে আমি একটা পদে নিয়ে গেছি। মাঝে মাঝে দুইটা পদ হয়, একটা পদ আসলে পুরোটাকে একটা পদ ধরা হয়, যে দুইটা শব্দ মিলে একটা পদ হয়েছে। যদি শব্দ, পদ, এগুলো সংজ্ঞা জানলে আসলে আমরা বুঝবো যে এগুলো কিভাবে হয়েছে। ওকে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাকে আমরা বলি গায়ে হলুদ। তাহলে দেখো কত বড় একটা বাক্যকে আমি ছোট্ট করে, সংক্ষেপণ করে একটা ওয়ার্ড বানিয়ে ফেললাম, যেটাকে আমরা বলতেছি গায়ে হলুদ। ভেরি গুড। এখন আমরা এখান থেকে বেশ কিছু জিনিস শিখবো।
প্রথম কথা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য কাকে বলে? দেখো ভাইয়া, এই যে এখানের মধ্যে যে পুরো বাক্যটা আছে, এই যে পুরো বাক্যটা, এই পুরো বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। এই পুরো বাক্যটা কি বলে? ব্যাস বাক্য। এখন থেকে যদি তোমার কেউ জিজ্ঞাসা করে ব্যাস বাক্য কাকে বলে, এটা তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বলবে যেই বড় পদটা থেকে আমরা ছোট সমাসটা তৈরি করি, সেই বড় পদটাকে আমাদের বলা হয় ব্যাস বাক্য। আচ্ছা, ব্যাস বাক্যকে আরেকটা নামও আছে, যেটাকে বলা হয় সমাস বাক্য। কি বলা হয়? সমাস বাক্য। ওকে, এটাকে আরেকটা নামে ডাকা হয়, যেটা হচ্ছে সবচেয়ে কঠিন লাগে আমাদের কাছে, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই পুরো বড় বাক্যটাকে আমাদের বলা হয় ব্যাস বাক্য, সমাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। তাহলে তোমার যদি কোশ্চেনে আসে যে নিচের কোনটি একই নয়, একই অর্থ প্রকাশ করে না, এটা এমসিকিউতে আসতে পারে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। সেখানে থাকতে পারে ব্যাস বাক্য, সমাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাসবদ্ধ বাক্য। তখন তুমি কি করবা? তুমি বলবা এখানে মিল নেই সমাসবদ্ধ বাক্যে। অর্থাৎ এই তিনটা একই কথা উচ্চারণ, একই জিনিস মিন করে, এটা আমি বুঝাতে চাচ্ছিলাম যে ব্যাস বাক্য, সমাস বাক্য এবং বিগ্রহ বাক্য একই জিনিস। অনেকে ভোট দিয়েছিল ক্লাস করার জন্য, সবাই কিন্তু আসে নাই। তাই তোমরা একটা কাজ করো, গ্রুপে বা তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে ওরাও ক্লাসটা করে। হয়তো ক্লাসটা সেফ নাও থাকতে পারে। ওকে, এখন আমরা একটু শিখবো যে এই গায়ে হলুদ থেকে আমরা কি কি ওয়ার্ড বের করতে পারি। আমাদের পূর্বপদ আছে একটা কথা, পরপদ আছে, উত্তর পদ আছে, সমস্যমান পদ আছে, দেন সমস্ত পদ আছে। এগুলো আসলে কি? আসলে বাংলা হচ্ছে ফিল করে পড়া একটা ব্যাপার। তুমি পড়ালেখা যত বেশি ফিল করে পড়তে পারবা, অত বেশি পড়ালেখাটা তোমার ভিতরে ঢুকে যায়। দেখো ভাইয়া, এই যে সমাস, এটা কিন্তু আমি অনেক বছর আগে পড়ছি, যখন আমি ইন্টারে পড়তাম, বা মেট্রিকে পড়ছি, ইন্টারে পড়ছি, বাট এখন আমার মনে আছে। কারণ কি? কারণ হচ্ছে আমি জিনিসটা ফিল করে পড়ছিলাম আর কি। সো ফিল করে পড়ো, যাতে তুমি অনেক বছর কিন্তু তোমার জিনিসগুলো মনে থাকে। আচ্ছা, গায়ে হলুদ। গায়ে হলুদকে মূলত বলা হয়, গায়ে হলুদকেই বলা হয় সমাস। এই যে ছোট করে ফেললাম না, এই ছোটটাকে বলা হয় সমাস। এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সমস্ত পদ। দেখো ভাইয়া, এতগুলা পদকে তুমি একটা পদে নিয়ে গেছো না, তার মানে এই একটা পদ সমস্ত পদগুলোকে ব্যাখ্যা করতে পারে। সমস্ত পদের অর্থ একটা পদের মধ্যে আছে, তাই এই একটা পদ কি বলা হয়? সমস্ত পদ। আচ্ছা, এটাকে আরেকটা জিনিসও বলা হয় সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদও বলা হয় এটাকে। ওকে, এখন আমাদের যে জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা আর কি আমাদের ভালো হবে বুঝতে, সেটা হচ্ছে পরপদ এবং পূর্বপদ। সো পূর্বপদ এবং পরপদ খুবই গুরুত্বপূর্ণ। একটু পরে তোমরা বুঝে যাবা কেন গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করো, এই যে গায়ে হলুদ, এই গায়ে হলুদের মধ্যে এই যে গায়ে, আমরা যদি এটা একটা পদ, এটাকে আমরা দুইটা ভাগ করে ফেলবো। প্রথম ভাগটাকে আমরা বলি পূর্বপদ, এবং পরের যে পদটা আছে সেটাকে আমরা বলি পরপদ। পরপদ, পূর্বপদ এবং পরপদ। তোমরা কেউ শুনছো যে
মরণোত্তর, তাকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে, মরণ উত্তর, তাই না? মরণোত্তর পুরস্কার কি? মৃত্যুর পরে যে পুরস্কার দেওয়া হয়। উত্তর, উত্তর শব্দের অর্থ হচ্ছে পরে, উত্তর শব্দের অর্থ কি? পরে। তাই পরপদ না বলে আমি এটাকে বলতে পারি উত্তর পদ। কেন? কারণ বুঝে তাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে, মরণোত্তর। কেন? মরণের পরে যে সম্মাননা দেওয়া হয় তাকে বলা হয় মরণ উত্তর। তাই পরপদকে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে উত্তর পদ। পূর্বপদ এবং পরপদ, পরপদে আরেক নাম হচ্ছে উত্তর পদ। ওকে, আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি, পূর্বপদ পরপদ। এখন হচ্ছে সমাস সমান পদ কি? সমাস সমান পদ, দেখো ভাইয়া, এই পূর্বপদকে এবং এই পরপদকে, এই প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে সমসমান পদও বলা হয়। যদি আমি বলি আমি কি, তুমি বলবা ছেলে। আমি যদি একটা মেয়েকে দেখাই বলি এটাকে, তুমি বলবা এটা একটা মেয়ে। তাহলে আমি ছেলে আর একটা মেয়ে, কিন্তু দিন শেষে আমরা কিন্তু দুইজনই কি? মানুষ। তাহলে একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ, কিন্তু দুইটাই কিন্তু সমসমান পদ। কি বলছি? দুইটাই সমসমান পদ। এই দুইটা কি বলা হয়? সমসমান পদ। পূর্বপদ এবং পরপদ দুইটা কি বলা হয়? সমসমান পদ। এম আই ক্লিয়ার? আমি কি একটু বুঝাতে পারলাম তোমাদের? সবাইকে একটু বুঝতে পারছো? বুঝছি ভাইয়া, ওকে ওকে ফাইন। সবাই যদি বুঝতে পারো তাহলে তোমরা একটা কাজ করো, একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো এখান থেকে। আমরা এখন পরের টপিকে ঢুকে যাব। এখন আমরা মূলত আমরা একটু আলোচনা করলাম, বিশেষ করে এই আলোচনাটা আমাদের অনেক লাগবে সামনে, সামনে গেলে এই আলোচনাগুলো অনেক লাগবে। ওকে, তাহলে এখন আমরা পরের টপিকে চলে যাই। সবাই একটা কাজ করো, একটা স্ক্রিনশট তুলে রাখলে রাখতে পারো, পাশে আমাকেও রাখতে পারো স্ক্রিনশটে। আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে ফেললাম এটা। তোমাদের অনেকের রিকোয়েস্টের কারণে এই ক্লাসটা নেওয়া। তোমরা জানো বন্দি ভাষায় নরমালি বাংলা ক্লাস হয় না, বাট আমি কয়েকটা বাংলা ক্লাস নিছি। এরপরে আমাকে অনেকেই বলছে ভাইয়া একটা সেকেন্ড পেপার একটা ক্লাস নেন, সেকেন্ড পেপার একটা ক্লাস নেন। এবং অনেকে আমাকে সাজেস্ট করতে যে ভাইয়া সমাজটা বুঝি না, সমাজের উপর একটা ক্লাস নেন। সো এই ক্লাসটা কিন্তু তোমাদের রিকোয়েস্টের ক্লাস, বুঝতে পারছো? এরকম আরো রিকোয়েস্ট করলে আরো ক্লাস আসবে, সারপ্রাইজ উপরে সারপ্রাইজ পাওয়া তোমরা। ওকে, এখন আমরা শিখবো অর্থের বিচারে সমাস। আমরা মূলত জানি সমাস 6 প্রকার, বাট এই 6 প্রকারকে 4টা ভাগে ভাগ করা যায় অর্থের বিচারে। তাহলে অর্থের বিচারে সমাস, তুমি যদি শুধুমাত্র অর্থের বিচারে সমাজটা বুঝো, তুমি বলো ভাইয়া আমার কাছে সমাজ তো 50% ইজি হয়ে গেছে, 50% সমাজ আমার কাছে পানি হয়ে গেছে। জাস্ট এটা বুঝলে তোমার কাছে 50% সমাজ ইজি হয়ে যাবে। মানে তুমি সমাজ থেকে বলতে পারবা এটা কি সমাজ। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, 50% তোমার পানি হয়ে যাবে, একটু খেয়াল করো। আচ্ছা, তোমরা একটু আগে দেখছো যে আমাদের ব্যাস বাক্য থেকে আমরা ছোট্ট একটা বাক্য বানাই, যেটাকে বলা হয়
কি বাক্য? সমস্ত পদ বলা হয় সেটাকে, তাই না? এই সমস্ত পদের দুইটা অংশ, একটাকে বলে পূর্বপদ, একটা বলে পরপদ। ধরো একটা সমাস যার পূর্বপদ এবং পরপদ দুইটারই গুরুত্বপূর্ণ আছে। একটু খেয়াল করো, আমি যদি লিখি যে উভয় পদের প্রাধান্য, উভয় পদের প্রাধান্য, যদি উভয় পদের প্রাধান্য থাকে সেটাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। ভাইয়া বুঝি নাই, কি বুঝো নাই? ভাইয়া উভয় পদের প্রাধান্য বলতে আপনি কি বুঝাইতেছেন? ধরো আমি যদি তোমাকে বলি যে তোমাকে আমি বললাম নীল আকাশ, আমি যদি তোমাকে বলি নীল আকাশ, বলো তো এখানে প্রাধান্য কে পাইছে? নীল না। নীল আকাশ বলতে কিন্তু আমি আকাশকে বুঝাচ্ছি, আকাশ নীল হোক, সাদা হোক, কালো হোক, যায় আসে না। নীল আকাশ বলতে আমরা মূলত আকাশকে বুঝাচ্ছি। তার মানে এখানে প্রাধান্য কে পাইছে ভাইয়া? এখানে প্রাধান্য পাইছে হচ্ছে আকাশ, মানে পরপদ প্রাধান্য পাইছে। কোন পদ? পরপদ। আমি যদি বলি যে হা ভাত, হা ভাত, হা ভাত শব্দের অর্থ হচ্ছে ভাতের অভাব। এইখানে কে প্রাধান্য পাইছে একটু আমাকে বলতে পারবা? পূর্বপদ না পরপদ? একটু খেয়াল করো, হা ভাত, এখানে কিন্তু ভাত উদ্দেশ্য না, এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে অভাব। এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে অভাব। আমি এখানে হা ভাত দিয়ে অভাব বুঝাচ্ছি, ভাতের অভাব হইলে হা ভাত হবে, তাই না? সো এখানে মেইন জিনিসটা হচ্ছে হা, এখানে মেইন জিনিসটা কি? হা। অভাব মানে হচ্ছে হা। তাহলে একটু খেয়াল করো, এটা কিন্তু ব্যাস বাক্য। ব্যাস বাক্যতে পূর্বপদ পরপদ বইলা কিছু নাই, আমাদের দেখতে হবে সমাসবদ্ধ পদ অথবা সমস্ত পদের। তাহলে দেখো তো ভাইয়া, এই যে এইখানে যদি আমি একটু তাকাই, তাহলে এইখানে আমার পরপদ প্রাধান্য পাইছে, এইখানে আমার পূর্বপদ প্রাধান্য পাইছে। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া, আমি যদি এখন তোমাকে বলি যে মা বাবা, মা বাবা, এখানে মা বাবা দ্বারা কি মাকে বোঝানো হয়েছে? না। এখানে মা বাবা দ্বারা কি বাবাকে বোঝানো হয়েছে? না। একটু খেয়াল করলে দেখবা মা বাবাতে না দুজনই প্রধান। মা আলাদা একটা জিনিস, বাবাও আলাদা একটা জিনিস, এবং মা বাবা দিয়ে আমি দুজনকে গুরুত্ব দিচ্ছি, যে মা ও বাবা মানে কি গুরুত্বটা দুইজনই পাচ্ছে, তাই না? এখানে কিন্তু নীল আকাশ, নীলের কোনো দাম নাই। আমি আচ্ছা তুমি এটা বলো তো, নীল আকাশ তুমি কার দিকে তাকায় বলবা? তুমি আকাশের দিকে তাকায় বলবা নীল আকাশ। তার মানে কি এখানে প্রধান হচ্ছে আকাশ। হা ভাত, ভাতের অভাব, তুমি ভাত দেখা বলবা ভাতের অভাব? না। তুমি ভাতের দিকে তাকায় কিন্তু হা ভাত বলবা না, তুমি একটা মানুষের পরিবার বা একটা মানুষের জীবন দেখা বলবা আহা লোকটা হা ভাত অবস্থায় আছে, মানে কি লোকটা ভাতের অভাবে আছে। তুমি লোকটার দিকে তাকায় বলতেছো, তুমি তার অভাবের দিকে তাকায় বলতেছো, তাই না? মা ও বাবা বা মা বাবা, এটা হচ্ছে আমার সমাস। আর এটাকে যদি আমি বড় করে লিখতে যাই তাহলে আমি বলবো মা ও বাবা। ধরো তোমার রুমে তোমার মা আসছে, তুমি বলবা মা বাবা। তোমার ঘরে তোমার বাবা আসছে, তুমি কি বলবা? মা বাবা। না, তোমার ঘরে যদি মা বাবা একসাথে আসে তখন তুমি বলবা মা বাবা। ধরো তুমি তোমার ঈদে তোমার মার জন্য কিছু কিনছো, এখন কি তুমি তোমার ফ্রেন্ডদের বলবা আরে আমি না আমার মা বাবার জন্য কিছু কিনছি? না, তুমি তোমার বাবার জন্য কিছু কিনো নাই, তাহলে তুমি কেন বলবা মা বাবা?
তুমি যখন দুজনের জন্যই কিছু কিনবা তখন তুমি বলবা আমি আমার মা বাবার জন্য কিছু কিনেছি, তাই না? যেমন আমার আজকে আম্মু বলতেছিল যে সামনে ঈদ, আমার কিছু দিবি না? আচ্ছা, আমি আমার বাবাকে কিনা দিছি ঈদের জন্য, বাট মাকে এখনো কিছু কিনা দেই নাই। সো আমি বলতে পারবো না আমি আমার মা বাবাকে কিছু কিনা দিছি, তাই না? মা বাবা বলতে দুজনকে প্রধান বুঝায়। তাই উভয় পদের প্রাধান্য, এই তিনটার মধ্যে উভয় পদের প্রাধান্য কোনটাই পাইছে বলো তো? মা বাবা। এইখানে উভয় পদ প্রধান, এখানে আমার পূর্বপদ প্রধান, আমার পরপদ প্রধান। সো যেইটায় আমার পূর্ব এবং পর দুইটা পদই প্রধান থাকবে সেটাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। আমি যদি একটু উদাহরণ দিই তোমাদেরকে, একটু উদাহরণ দিলে দ্বন্দ্ব সমাজের উদাহরণ কি হতে পারে? মা বাবা, ভাই বোন, মা বাবা ভাই বোন, তাই না? এরকম অনেক কিছু হতে পারে। কাগজ কলম, কাগজ আর কলম, তুমি তুমি বললা যে এটা কি কলম, তুমি এটা কখনো কাগজ বলবা না। কাগজ কলম বলতে কাগজ এবং কলম দুটোকে প্রাধান্য দিছে। সো যখন দুইটাকে প্রাধান্য দিবে সেটাকে বলে দ্বন্দ্ব সমাস। সবাইকে দ্বন্দ্ব সমাস বুঝতে পারছো? ভেরি গুড, তোমরা অনেক ব্রিলিয়ান্ট, তোমরা খুব দ্রুত জিনিসপত্র মাথায় ক্যাচ করে ফেলতে পারো। ভেরি গুড। এইবার দেখো 2 নাম্বার, কোন পদই প্রধান নয়। তুমি একটা সমাস বাক্য নিলা এবং সমাসটার মধ্যে তুমি দেখলা যে কোনো পদই তোমার প্রধান মানে প্রাধান্য পাচ্ছে না, কোনো পদই প্রাধান্য পাচ্ছে না। প্রথমটার মধ্যে দুইটা প্রাধান্য পাইছে, এখন কোনোটাই প্রাধান্য পাচ্ছে না। এরকম কি? এগুলোকে বলা হয় বহুব্রীহি, বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস বলতে আমরা কোনটা বুঝি? যেখানে আমার কোনো পদই প্রধান নয়, কোনো পদই প্রধান মানে প্রাধান্য পাবে না সেটা। যেমন একটু আগে আমি বলতেছিলাম স্বাধীন ভাইয়ার গায়ে হলুদ, এই গায়ে হলুদ এই কথাটা কিন্তু আমার বহুব্রীহি সমাস। কেন একটু বুঝাই। গায়ে হলুদ বলতে আমরা কি বুঝি বলতো? একটা অনুষ্ঠান না? গায়ে হলুদ, গায়ে হলুদ বলতে আমরা মূলত বুঝাই গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এখন ধরো তোমার গায়ে হলুদ না দিয়ে তোমার যদি চুলে হলুদ দেয়, গায়ে হলুদ দিতে গেলে কিন্তু অনেক সময় দুষ্টামি করে আমাদের চুলে হলুদ দিয়ে দেয়। এখন ধরো চুলে হলুদ না, চুলে মরিচ দিছে, চুলে মরিচ দিলেও কিন্তু তুমি এটাকে গায়ে হলুদই বলবা। অনেকে উপটান দেয়, ঠিক আছে? ই দেয় না, হলুদ দেয় না, উপটান দেয়। তো গায়ে তুমি যদি উপটানও দাও ওটাকে গায়ে হলুদই বলা হয়। কারণ এখানে গায়ে হলুদের মধ্যে গায়ে এবং হলুদ দুইটার একটাও প্রাধান্য পায় নাই। না গায়ে হলুদ দিছে, না গায়ে প্রাধান্য পেয়েছে, না হলুদ প্রাধান্য পেয়েছে। কেন? গায়ে হলুদ মানে কি গায়ে, গায়ে দিয়ে কি তুমি প্রকাশ করতে পারবা না? হলুদ দিয়ে কি প্রকাশ করতে পারবা না? এটাকে প্রকাশ করতে গেলে তোমাকে একটা নতুন শব্দ আনতে হবে, সেটা হচ্ছে অনুষ্ঠান। গায়ে হলুদ দিয়ে অনুষ্ঠান বুঝায়, যেটা এই যে আমার সমস্ত পদের মধ্যে নাই, সমস্ত পদের মধ্যে কিন্তু আমার নাই অনুষ্ঠান ওয়ার্ডটা। এই জন্য এখানে কোনো পদই প্রাধান্য পায়নি। তারপর হচ্ছে আরেকটা জিনিস শিখাই, কোলাকুলি। এই যে সামনে ঈদ আসতেছে, ঈদের দিন নামাজের পরে সবাই না কোলাকুলি করে। তো আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম যে আমি আমার আব্বুকে জিজ্ঞাসা করতাম, আব্বু সবাই এরকম একজন একজনকে জড়িয়ে ধরে
ওই দুইটা আঙ্কেল দুজনের সাথে প্যাট মিলাচ্ছে কেন? আসলে দুইটা আঙ্কেল ছিল অনেক মোটা এবং তাদের প্যাট ছিল অনেক বড়, সো আলটিমেটলি তারা কোলাকুলি করতে পারছিল না, তারা দুইজন দুজনের সাথে প্যাট মিলাচ্ছিল। সো একটু খেয়াল করো, দুজন দুজনের সাথে প্যাট মিলাচ্ছে, এটাকেও কিন্তু তোমরা কোলাকুলিই বলো। কোলাকুলি শব্দের অর্থ হচ্ছে কোলে কোলে যে মিলন, কোলে কোলে যে মিলন। কোলে কোলে যে মিলন, তার মানে কি কোলাকুলি শব্দের অর্থ হচ্ছে মিলন। এখন দেখো তো ভাইয়া, এই যে মিলন, তুমি পেট মিলাও, ঘাড় মিলাও, বুক মিলাও, হাত মিলাও, যাই মিলাও, সো আলটিমেটলি কোলে কোলে যে মিলন তাকে বলা হয় কোলাকুলি। এটার মেইন অর্থ হচ্ছে মিলন। দেখো তো ভাইয়া, কোলাকুলি থেকে কোথাও মিলন অর্থটা আছে? এটা কিন্তু আমার সমস্ত পদ, সমস্ত পদের এটা কোলা, কোলা হচ্ছে পূর্বপদ, কলি হচ্ছে পরপদ। পূর্বপদ বা পরপদ দুইটার একটা দেখেও কিন্তু ভাই তুমি বুঝতে পারবা না যে এটা একটা মিলন। তাহলে মিলন এই যে অর্থটা, এটা কিন্তু আমার সমস্ত পদে নাই, এই জন্য এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। একজন লিখতে হচ্ছে চুলাচুলি, চুলে চুলে যে মিলন তাকে বলা হয় চুলাচুলি, বুঝতে পারছেন? এখন ওই চুলাচুলি আপনারা চুলে চুলে মিলন করেন অথবা চুলে দিয়ে হাতের মিলন করেন, একই কথা, আলটিমেটলি মিলন হওয়া লাগবে। ওকে, এখন হচ্ছে যদি পূর্বপদ প্রদান হয়, যদি পূর্বপদ প্রদান হয়, যেমন পূর্বপদ প্রধান, যদি আমাদের প্রথম যে পদটা আছে পূর্ব পদটা যদি আছে, এটা যদি আমাদের মেন হয়, এটা যদি প্রাধান্য পায়, তাহলে তাকে আমরা বলি হচ্ছে অব্যয়ীভাব সমাজ। অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। তাহলে আমাদের পূর্বপদ প্রধান পাইলে সেটাকে কি বলি আমরা? সেটাকে আমরা বলি অব্যয়ীভাব সমাস। যেমন একটু আগে আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম, হা ভাত, হা ভাত, হা ভাত মানে কি? ভাতের অভাব। তাহলে এখানে মূলত অভাবটাকে বোঝানো হয়েছে। তার মানে কি এখানে মূলত হাটাই আমার প্রধান, ভাতটা প্রধান না, আমি এখানে অভাবটা বোঝানোর চেষ্টা করছি। তাই হা ভাতে হাটা হচ্ছে প্রধান। তারপর হচ্ছে নির্জল, নির্জল, নির্জল মানে কি? জলের অভাব। একটা জিনিস খেয়াল করো, জলের অভাব, এখানে কিন্তু অভাবটাকেই বোঝানো হয়েছে। তার মানে কি এখানে আমার যে পূর্বপদ আছে নি, এই নিটাই হচ্ছে এখানে প্রধান, যে এখানে অভাবটাকে বোঝানো হয়েছে। আর একটা হচ্ছে অনুকরণ, আর একটা হচ্ছে অনুকরণ। অনুকরণ মানে কি? অনুকরণ শব্দের অর্থ কি? এটাকে যদি আমি ব্যাস বাক্য বলতে চাই, সেটা হবে পেছনে করণ, পেছনে করণ, পেছনে করণ। যেমন আমাকে অনেকে অনুকরণ করে, মানে আমার পিছে তারা আমাকে অনুসরণ করে, অনুকরণ করতে চায় আমার পেছন থেকে, তাই না? সো অনুকরণ হচ্ছে পেছন থেকে যারা কি করে, করণ। তাহলে দেখো ভাইয়া, এখানে আমার মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা কিন্তু পেছনে, এখানে আমার মেইন জিনিসটা হচ্ছে পেছনে। করণ কিন্তু আসল না, সামনেও করতে পারে পিছেও করতে পারে, কিন্তু আমি এখানে মূলত বুঝেছি এখানে পিছে করতেছে, মানে কি অনুকরণ। তার মানে এখানে প্রধান হচ্ছে অনু, অনু শব্দের অর্থ পিছনে, তাহলে আমার এখানে পিছনে করতেছে। তাহলে একটু খেয়াল করো, এটাও কি আমার পূর্ব পদ, মানে প্রথম যে পদটা আছে সেটাই প্রাধান্য পেয়েছে।
ওকে, আর এট দ্য এন্ড যেটা আমাদের আছে 4 নাম্বার, তোমরাই তো বলতে পারবা আরেকটা কি আছে, পরপদের প্রধান, যেখানে পরপদ প্রধান, পরপদ প্রধান। দেখো আমরা কিন্তু অলরেডি 3টা সমাস আমরা লিখে বলছি, লাস্ট সমাসের মধ্যে আমাদের আরো 3টা সমাস একবারে চলে আসবে, 3টা সমাস একবারে চলে আসবে। প্রথমটা হচ্ছে দ্বিগু, দ্বিগু সমাস, কর্মধারয়, আর একটা হচ্ছে তৎপুরুষ। তার মানে পরপদের প্রধান আছে 3টা সমাসে, দ্বিগু, কর্মধারা এবং তৎপুরুষ সমাস। আমি যদি তোমাকে একটু বলি যে চৌরাস্তা, আমি যদি তোমাকে বলি চৌরাস্তা, চৌরাস্তা কি 4টি রাস্তার সমাহার। চৌরাস্তা কিন্তু তুমি কি রাস্তাকে দেখে বলবা, তুমি কিন্তু রাস্তাকে দেখে বলবা চৌরাস্তা, তাহলে চৌরাস্তার মধ্যে রাস্তা প্রধান মানে পরপদ প্রধান। দামি গাড়ি, দামি গাড়িতে প্রধান কে, গাড়ি, গাড়িকে দেখে তুমি বলবা গাড়িটা দামি, তাই না, দামি গাড়ি। নীল আকাশ, আকাশকে দেখা বলবা নীল, তাই না। আর আছে গাছ পাকা, তো গাছ পাকা কি, তুমি আমটা তো পাকা লাগবে, পাকা আম দেখে তুমি বলবো আহা আমটা গাছ পাকা, তাই না, পাকাটা দেখে তুমি বলছো গাছ পাকা। কাঁচা হলে বলতে গাছ, গাছ কাঁচা। ওকে, এরকম কোনো শব্দ নাই গাছ কাঁচা, মজা করলাম। ওকে, তাহলে এইটুকু সবাই ক্লিয়ার, অর্থের বিচারে সমাসের এই 4 প্রকার, আর আমাদের সমাস মূলত 6 প্রকার। এখানে আছে আমাদের 3টা সমাস, আর নিচে আছে আমাদের 3টা সমাস। এই 6টা সমাসে আমরা আলটিমেটলি শিখব। হ্যাঁ, তোমরা মোটামুটি ওকে, সবাই বুঝতে পারছে। তাহলে এখন হচ্ছে আমরা একটা দৌড় দিয়ে চলে যাব হচ্ছে আমরা আমাদের দ্বিগু সমাসে। দ্বিগু সমাস না, সরি, আগে দ্বন্দ্ব সমাস পড়বো আমরা, দ্বন্দ্ব সমাসের পরে আমরা দ্বিগু সমাসে যাব। ওকে, আমরা বুঝে ফেলি তাহলে এটা। ওকে, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। ওকে, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। ওকে, দ্বন্দ্ব সমাসটা আসলে কি, কথা শুনি মনে হচ্ছে যে একটা মারামারি হবে, দ্বন্দ্ব, একজনের সাথে আরেকজনের মারামারি লাগালাগি হবে, তাই না, আমরা এরকম বুঝতেছি। তো দ্বন্দ্ব সমাসটা আসলে কি, তো চলো আমরা প্রথমেই জেনেছিলাম যে দ্বন্দ্ব সমাস হচ্ছে কি, যেটার উভয় পদ প্রধান। দ্বিতীয় কথা হচ্ছে এদের ব্যাস বাক্যে ও এবং থাকে, যেমন মা ও বাবা, কাগজ ও কলম, আমি ও তুমি, আমি তুমি সে, আমি তুমি ও সে। সো এগুলোর মাঝে অবশ্যই ও এবং এই দুটা ব্যবহার হয় কোথায়, ব্যাস বাক্যে। ওকে, তাহলে এখন আমরা ইংলিশে আমরা বাংলা শিখবো।
আমরা ইংলিশ গ্রামার ছোটবেলা থেকে খুব ভালো বুঝি, তাই আমি ইংলিশ গ্রামার দিয়ে তোমাকে এটা বুঝাবো। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া এইসব জিনিস আমি ঢুকতে চাচ্ছি না। তুমি দ্বন্দ্ব সমাস দেখে কেমনে বুঝবা, তুমি সমাসটা দেখে কেমনে বুঝবে এটা দ্বন্দ্ব সমাস, খেয়াল করো। প্রথমত এদের মাঝে হাইফেন থাকতে পারে, হাইফেন থাকতে পারে। একটু খেয়াল করো, আমরা এখানে স্ট্রাকচার লিখবো। নাম্বার 1 স্ট্রাকচার, নাউন প্লাস নাউন। মা বাবা, ভাই বোন, খালা খালু, মামা মামি, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি সবগুলা কি নাউন? নাউন না? কাগজ কলম, বই খাতা, লাইট ফ্যান, টিভি এসি এগুলো সবই কি নাউন। সো দুইটা নাউন যখন একসাথে বসবে এবং এদের মাঝখানে একটা ও বসবে, তখন এটা হয়ে যাবে কি বলতো? দ্বন্দ্ব সমাস। 2 নাম্বার, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। যেমন অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ কি হতে পারে? ধরো আমি বলতে পারি ভালো মন্দ, উঁচু নিচু, ধনী গরিব। সো এগুলা কি? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তো আমি এগুলো বলতে পারি খাটো লম্বা, মোটা চিকন, সাদা কালো। সাদা কালো নাউনের মধ্যে চলে যায়, অ্যাডজেক্টিভের মধ্যে হতে পারে। সো আলটিমেটলি আমরা এখান থেকে বুঝলাম দুটো অ্যাডজেক্টিভ একসাথে বসলে এটা কি হবে? দ্বন্দ্ব সমাস। ওকে, 3 নাম্বার হচ্ছে ভার্ব প্লাস ভার্ব। উদাহরণ কি? দেখা শোনা, দেখা ও শোনা, এটাকে আমরা বলতে পারি দেখা শোনা। সো দেখা শোনা একটা দ্বন্দ্ব সমাস, ভালো মন্দ একটা দ্বন্দ্ব সমাস, এবং নাউন প্লাস নাউন মানে কি? ভাই বোন, মা বাবা, এগুলো হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস। ওকে, তাহলে আমরা যদি এইরকম কোন স্ট্রাকচার দেখি, আমরা চট করে বলে ফেলবো, একটা চুটকি বাজায় বলে ফেলবো এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। ওকে, এটা অবশ্যই একটা দ্বন্দ্ব সমাস হবে। এখন আমি এর মধ্যে কিছু কথা আছে, তোমরা আমাকে বলতে পারবা যে চালাক চতুর। চালাক চতুর এটা কি সমাস? আমাকে বলতে পারো এটা কি সমাস? চালাক চতুর। হ্যাঁ, অনেকেই বলতেছে এটা দ্বন্দ্ব সমাস। এটা দ্বন্দ্ব সমাস না, এটা দ্বন্দ্ব সমাস না। কেন দ্বন্দ্ব সমাস না? আজান শেষ হলে আমি বলবো। সবাই একটু ব্রেক নাও, আজান শেষ হলে আমরা চলে আসবো আবার এখানে।
নামাজের বদলে জান্নাত, যাকাতের বদলে জান্নাত, হজের বদলে জান্নাত, রোজার বদলে আল্লাহ তাআলা। তুমি যদি রোজার বদলে আল্লাহ তাআলা, তুমি আল্লাহকে পাবা। রোজা বাদে তুমি যা করো সবকিছুর বদলে তুমি জান্নাত পাবা। বাট একমাত্র রোজা যেটার মাধ্যমে তুমি আল্লাহ তাআলাকে পাবা। রোজার মাসটা অনেক এটা পবিত্র মাস, যত পারো নেকি করো। আমি ক্লাস শেষ করে দিব, আর 10-12 মিনিটের মতো পড়াবো, দ্বন্দ্ব সমাজটা একদম ক্লিয়ার করে শেষ করে দিব। দ্বন্দ্ব সমাজের উপর বিগত 19 বছরে যে সকল প্রশ্নগুলো আসছে দ্বন্দ্ব সমাজের উপর, সেগুলো আমি গ্রুপে পোস্ট করে দিব। মাত্র কয়েকটা আসছে, দ্বন্দ্ব সমাজ থেকে এত বেশি প্রশ্ন আসে নাই, মাত্র কয়েকটা আসছে। তোমরা জাস্ট দেখলেই তোমাদের হয়ে যাবে। সো এভাবে 19 বছরের কোশ্চেন তোমরা এক দেখে ফেলতে পারবা। যদি কোনোটা নিয়ে তোমাদের সমস্যা হয় কমেন্টে বলবো, আমি তোমাদের কমেন্টে সমাধান করে দিব। ভাবছিলাম আজকে দ্বন্দ্ব আর দ্বিঘু দুইটাই পড়াবো, এবং দুইটার জন্য আমি কোশ্চেন সাজায় রাখছিলাম বিগত 19 বছরের কোশ্চেন। বাট দুইটা আসলে পড়া সম্ভব হবে না, কারণ রোজার মাস হচ্ছে একটা সময় নষ্ট করা যাবে না। যতবার ইবাদত করো, কারণ ইবাদত, একটা ইবাদত 70 গুণ সব বেড়ে যায়, মানে কতটা লাভ। ঠিক আছে, এটা হচ্ছে লাভের মাস, যতবার লাভ করে নাও। ওকে, এখন আমরা আসি আমাদের মেইন কথায়। আর হ্যাঁ, সমাজের উপর আরো ক্লাস হবে, যেহেতু এটা অনেক বড় একটা টপিকস, এটার উপর আরো একটা ক্লাস হবে। আশা করতে পারো প্রতি শনিবার 7টা 15তে আমার ক্লাস পাবা। আমি ওইভাবে রুটিন সাজিয়ে রাখবো যাতে প্রতি শনিবারই বাংলা ক্লাস থাকে, বাংলা সেকেন্ড পেপার সমাজের উপর ক্লাস থাকে। সো হতাশার কোনো কারণ নেই, আমি তোমাদের একদম ডিপলি এটা শেষ করে দিব। সো কোনো প্যারা নেই। তাকাও, তোমাদের এটাও শেষ করব, 19 বছরের প্রশ্ন সমাধান করব। প্রত্যেক সপ্তাহে করতে করতে একটা টাইমে গিয়ে দেখবা কি, আই হ্যাঁ, আমার 19 বছরের প্রশ্ন সমাধান আমি সমাজের একদম বেসিকও পেরে গেছি। সো ধৈর্য ধরে আস্তে আস্তে পড়া শুরু করো, দেখবা শেষ হয়ে যাবে। এগুলো একদিনে তুমি পুরো সমাজ শেষ করে ফেললে মাথায় কিছু থাকবে না। একটু একটু করে আগাও, আর তোমাদের পরীক্ষা আস্তে আস্তে আমি শেষ করে দিব, চিন্তা নেই। দেখো ভাইয়া, চালাক ও চতুর দ্বন্দ্ব সমাস হবে না। কারণ কি, চালাক যে চালাক সেই চতুর। চালাক এবং চতুর দুইটা একই কথা। মা ও বাবা দুইটা কি একই কথা? না, দুইটা এক কথা না। মা আলাদা, বাবা আলাদা। কাগজ কলম দুইটা কি একই কথা? না। চালাক ও চতুর, কেউ যদি চালাক হয় সে অবশ্যই চতুর হবে, কারণ চালাক আর চতুর একই জিনিস। আমি কি বুঝাইতে পারলাম জিনিসটা? চালাক ও চতুর, যেমন হচ্ছে জজ সাহেব, এটা কি যিনি জজ তিনি সাহেব, তাহলে জজ সাহেবও কি হবে না বলতো? দ্বন্দ্ব সমাস হবে না। দ্বন্দ্ব সমাস হইতে গেলে অবশ্যই দুটা ভিন্ন ব্যক্তি বা বস্তু হওয়া লাগবে। অবশ্যই দুটা ভিন্ন ব্যক্তি বা বস্তু হওয়া লাগবে যদি আমার দ্বন্দ্ব সমাজ হতে হয়। যদি আমি বলি মাহমুদুল হাসান, তোমাদের মাহমুদুল ভাইয়া রসকাট সিরিজ বের করেছে, তাহলে এটা কিন্তু হইল না। যে মাহমুদুল ভাইয়া সে তো রসকাট সিরিজ বের করছে, সো আলটিমেটলি দুটার মধ্যে একই হয়ে গেছে। সো একই হওয়া যাবে না। চালাক ও চতুর একই হয়ে গেছে, তাই এটা অবশ্যই কি না, দ্বন্দ্ব সমাস না। যদিও হাইফেন আছে, যদিও দুইটা কি অ্যাডজেক্টিভ আছে, দুইটা অ্যাডজেক্টিভ আছে, মাঝখানে হাইফেন আছে, তবু এটা দ্বন্দ্ব সমাস হবে না, কারণ দুইটা একই হয়ে গেছে। তাই এই যে এই শর্তটা তোমাকে অবশ্যই মাথায় রাখা লাগবে। ওকে, এবার আমি তোমাদের নতুন একটা জিনিসের সাথে আমি তোমাদের পরিচয় করাবো, সেটা হচ্ছে অলুক। উল্লুক না, অলুক। আমাদের স্কুলে স্যার ছিল, উনি হচ্ছে মানে কাউকে বকলে বলতো উল্লুক, বুঝতে পারছো? কেমিস্ট্রি পড়াতো। খেয়াল করো, অলুক। অলুক কি? বিভক্তি যুক্ত। যখন আমার কোনো কিছুর মধ্যে বিভক্তি থাকে, তাহলে বিভক্তি যুক্ত শব্দকে
বিভক্তি যুক্ত শব্দ হচ্ছে অলুক। ভাইয়া বিভক্তি কি? আমার মায়ের নাম, আমার দেখো ভাইয়া, যেমন হচ্ছে আমার মায়ের নাম, মা এর, এই যে এর আসছে না, এটাকে বলে বিভক্তি। যেমন আমি তোমাকে বলি আমার হাতে একটা মার্কার আছে, আমার হাতে, হাতে বললে কিন্তু কোনো শব্দ নেই পৃথিবীতে। এই যে হাতে, হাতে বলে কোনো শব্দ নাই, শব্দ আছে হাত, শব্দ আছে হাত, এর সাথে আমরা এই যুক্ত করছি, উদ্দেশ্যীয় যুক্ত করছি হাতে, আসলে হ্যাঁ হাত এ যুক্ত করা যায়, হাত যোগ এ, হাতে, তাই না? হাত যোগ এ, হাতে। তো এই যে এটাকে বলা হয় বিভক্তি। আমি তোমাদের মাঝখান দিয়ে বিভক্তির উপর একটা ক্লাস নিয়ে নিব, কারণ বিভক্তির উপর ক্লাস না নিলে না তোমরা হচ্ছে পরে গিয়ে বুঝবা না সমাস। তৎপুরুষ সমাস যখন পড়াবো তখন বিভক্তি অনেক ইম্পর্টেন্ট আর কি। সো আমরা পরে বিভক্তি আমাদের লাগবে, মাঝখানে দিন বিভক্তির ক্লাস আমরা নিয়ে নিব। ওকে, তাহলে একটু খেয়াল করো, এই যে হাতে, এটা কি জানো? এটাকে বলা হয় অলুক। হাতে মানে কি? অলুক। আমি যদি বলি মাই, মাই, মায়ে মানে কি? মা সাথে যুক্ত করছি উদ্দেশ্যীয় এ, তাহলে মাই, এটা একটা অলুক, তাই না? তো এরকম যখন একটা শব্দের সাথে আরেকটা শব্দের সাথে যুক্ত হয়ে যায়, একটা বিভক্তি যুক্ত হয়, সেটাকে আমরা বলি অলুক। যেমন আচ্ছা, অলুক জিনিসটা আমরা বুঝলাম, কোনো শব্দের সাথে যদি আমাদের বিভক্তি যুক্ত হয় এটাকে অলুক বলে। তাহলে অলুক দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব সমাসের মধ্যে একটা আছে অলুক দ্বন্দ্ব সমাস, এটা পরীক্ষায় আসে। তাহলে অলুক দ্বন্দ্ব সমাস কি? আমি যদি লিখি হাতে পায়ে, দেখো হাতে পায়ে, এটাকে বলে অলুক সমাস, অলুক দ্বন্দ্ব সমাস, এটাকে বলা হয় অলুক দ্বন্দ্ব সমাস। যখন একটা দ্বন্দ্ব সমাসের মধ্যে বিভক্তি যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। যখন কি থাকবে? বিভক্তি যুক্ত থাকবে। মায়ে ঝিয়ে, ভেরি গুড। একজন লেখছে, কে লেখছে? সিয়াম লেখছে মায়ে ঝিয়ে। হ্যাঁ, মায়ে ঝিয়ে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। আরেকটা আছে যেটাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। কি বলা হয়? বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস কি? যেখানে দুইয়ের অধিক সমাস থাকবে। দেখো এখানে আমি কি লিখছি? নাউন প্লাস নাউন, দুইটা নাউন। কিন্তু এখানে কি হয়? এখানে নাউন প্লাস নাউন প্লাস নাউন, মানে এখানে অনেকগুলো একসাথে থাকতে পারে। যেমন আমি বলতে পারি যে তুমি, আমি, আমি তুমি সে, আমি তুমি সে, আমি তুমি ও সে, এটা মানে কি? আমরা। তাহলে দেখো তো ভাইয়া, একটা নাউন, দুইটা নাউন, তিনটা নাউন, সো এরকম যখন অনেকগুলো নাউন একসাথে যুক্ত হবে সেটাকে আমরা বলি বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস। ওকে, এখন আমি তোমাদের একটা ছক পড়াবো, তারপর হচ্ছে আমরা ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ।
ধরো এটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব, এটা হচ্ছে আমার অলুক দ্বন্দ্ব, আর এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। দেখো একটু সলভ করার চেষ্টা করি আমরা। সাধারণ দ্বন্দ্ব, সাধারণ দ্বন্দ্ব কি হতে পারে? ধরো আমি তোমাকে বলি যে লাল নীল, লাল নীল একটা সাধারণ দ্বন্দ্ব। এখন যদি আমি বলি লালে নীলে, তাহলে এটা কি হয়ে যাবে? অলুক দ্বন্দ্ব। আর আমি যদি বলি লাল নীল হলুদ, এটা হবে বহুপদী দ্বন্দ্ব। তিনটা চলে আসছে। আবার আমি আরেকটা উদাহরণ তোমাকে দিতে পারি যে হাত পা, এটা নাকি সাধারণ দ্বন্দ্ব। এটার সাথে যদি বিভক্তি যুক্ত করে দেই হাতে পায়ে, তাহলে এটা হয়ে যাবে কি? অলুক। আর বহুপদী কি? হাত পা মাথা। এই দ্বন্দ্ব সমাসগুলো তোমরা বুঝতে পারছো ঠিক মতো? কাজী প্রহা লেখে সবুজ কই, সবুজ দিলে তুমি দিতে পারো লাল নীল সবুজ। হলুদ হচ্ছে বন্দি পাঠশালার লোগো, এই জন্য হলুদ লিখছি। ওকে, লাল নীল সবুজ। মনের মাধুরী মিশায় লেখা দিবা, কোনো প্যারা নেই। একজন লিখছে বাংলা দ্বিতীয় পত্র কি এইচএসসি থেকে বাদ দিয়ে দিতে পারে না? হ্যাঁ, একটা কথা হচ্ছে যে তোমাদের ক্লাস কেমন লাগতেছে এটা একটা কাজ করতে পারো, স্ক্রিনশট তুলে গ্রুপে পোস্ট করে জানাতে পারো এবং চাইলে ক্লাসের লিংক দিয়ে দিতে পারো, কারণ অনেকেই ক্লাস করে নাই, তাই না? আমাদের রেসপন্স অনেক বেশি ছিল ক্লাসে, এই জন্য আমি ক্লাস নিতে আসছি যে আসলে কি সমাজের ক্লাসটা এত মানুষের প্রয়োজন নাকি। বাট এখানে অনেকেই নাই, সো ওনারা কিভাবে ক্লাস করবে? তোমরা কাজ করতে পারো, তোমরা হচ্ছে ক্লাসে স্ক্রিনশট তুলে সেটা গ্রুপে একটা রিভিউ আকারে পোস্ট করতে পারো যে আজকে ক্লাসে তোমার কেমন লাগছে, জাস্ট তোমার মনের মতো অনেস্ট একটা রিভিউ দিয়ে দিবে, ভালো খারাপ তোমার মন মতো। এই যে আমি মাত্র বললাম ভালো খারাপ, এটা কি বলতো? দ্বন্দ্ব সমাস। ওকে, আমি কি বলছি বুঝতে পারছো? ওকে, এখন হচ্ছে আমি তোমাদের আর 5টা মিনিট একটু পড়াই, হ্যাঁ? 7:30 বাজে, নামাজ হচ্ছে 7:30 বাজে, তাহলে আমি হচ্ছে তোমাদের আর 3 মিনিট আর 8 মিনিট পড়াই, 5 মিনিট লাগবে আমার মসজিদে যেতে, হ্যাঁ? 25 পর্যন্ত পড়াই, 7:25 আর কি বলি 8:25 পর্যন্ত পড়াই, 8:30টায় জামাত। ওকে, একটু দেখো। ওকে, বুঝে ফেললাম এটা। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে সাধারণ দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্ব কিভাবে ব্যাখ্যা করা যায় বা কিভাবে তুমি বুঝবা। ওকে, এখন আমি তোমাদের একটা জিনিস বুঝাবো। হ্যাঁ, সাহেব কমা বিবি ও গোলাম, সাহেব বিবি গোলামের মধ্যে সাহেব কমা বিবি ও গোলাম একসাথে হয়, তিনটা। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে আমাদের বেশ কিছু দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব মানে তুমি কি বুঝো? ঝগড়া। দ্বন্দ্ব মানে বিপরীত বুঝায়। সো দ্বন্দ্বের অনেকগুলা সিরিয়াল আছে, ক্লাসিফিকেশন আছে, যেগুলো আমরা একটু দেখি। প্রথম হচ্ছে ধরো বিপরীত, এটা মূলত আমাদের এডমিশন, এখন যেটা পড়াবো সেটা এডমিশন,
এবং যারা 9-10-এ পড়ে তাদের জন্য। ইন্টার এমসিকিউ নাই, সো এগুলো লাগে না ইন্টারে। প্রথম হচ্ছে বিপরীত। বিপরীত মানে কি? যখন একটা বিপরীতে আরেকটা তুমি বসাবা, যখন একটা বিপরীতে তুমি আরেকটা বসাবা, যেমন সত্য মিথ্যা, উঁচু নিচু, আয় ব্যয়, একটার উল্টো যদি আরেকটা হয় সেটাকে বলে অপোজিট। ক্লিয়ার? এরপর আছে বিরোধ। বিরোধ মানে কি? শত্রু। বিরোধ, বিরোধ, বিরোধ মানে কি? শত্রু। কার শত্রুকে? কুমড়া, রাইট? কুমড়া, কুমড়াকে কে কেটে ফেলে? দা। তাহলে দা কুমড়া কি একটা শত্রু আর একটা না? কুমড়া দাকে দেখতে পারে না, ভয় পায় যে দা আসলে তোমাকে কেটে ফেলবে। তাহলে দা কুমড়া, দা কুমড়া হচ্ছে পরস্পর শত্রু। দা কুমড়া কি? পরস্পর শত্রু। হীরা এবং কাঁচ, কাঁচকে কাটা হয় হীরা দিয়ে, তাই হীরা এবং কাঁচ পরস্পর কি? শত্রু। আর একটা সাপ নেউল, সাপ নেউল কি বলতো? পরস্পর শত্রু। এগুলো হচ্ছে বিরোধ অর্থে বুঝায়, ঠিক আছে? এরপর হচ্ছে মিলন। মিলন হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে বুঝায়, একই ধরনের সম্পর্ক, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে এটা বুঝায়। সম্পর্কের ক্ষেত্রে কি আছে? মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, এরকম মিলন অর্থে। ক্লিয়ার? এরপর হচ্ছে সমার্থক বা সহচর। সমার্থক বা সহচর, সমার্থক এটা আরেকটা হচ্ছে নাম সহচর। সমার্থক কোনগুলা? যেমন হচ্ছে আমি বলি না, ধরো ওই যে স্বাধীন ভাইয়ারকে, স্বাধীন ভাই মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে ভাই স্বাধীন ভাই বলতেছে আমাকে একটু চাটা দেন। কি বলছে? চাটা দেন। তাহলে চাটা, এই চাটা কি? চাটা হচ্ছে কেউ আবার হিন্দি ভাববো না এটাকে। চাটা, আমরা চা খাই না, সেই চাটা আর কি। হিন্দি ভাবলে ঝামেলা আছে। আবার আছে টাকা পয়সা, টাকা পয়সা। তো এগুলো কি? সমার্থক শব্দ। টাকা পয়সা, চাটা, এগুলো আর কি। ওকে, খাতা পত্র। হ্যাঁ, খাতা পত্র সমার্থক। খাতা পত্র, খাবার দাবার, ঠিক আছে? এগুলো হচ্ছে সমার্থক আর কি। আচ্ছা, তাহলে আমাদের দ্বন্দ্ব সমাস একদমই শেষ। দ্বন্দ্ব সমাসের মধ্যে বিগত 19 বছরে মাত্র 10টা কি 15টা আসছে ঘুরে বারবার। তাহলে 10-15টা বা যাই আছে ওটার ছবি আমি গ্রুপে দিয়ে দিব, বন্দি পাঠশালা গ্রুপে। যারা গ্রুপে নাই তারা গ্রুপে জয়েন হয়ে যাও। আর ইনশাআল্লাহ নেক্সট শনিবার তোমাদের মাহমুদুল ভাই আবার চলে আসবে সমাস নিয়ে। ওদিন আমরা দ্বিগু সমাস পড়বো, দেন অভ্যয় ভাব সমাস পড়তে পারি, দেখা যাবে পরের ক্লাসে। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই রিভিউ দিবা। আমি তোমাদের নামাজ পড়ে এসে আমি তোমাদের রিভিউ দেখার চেষ্টা করব, দেখবো যে তোমরা কি কি রিভিউ দিয়েছো। এবং তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং যেহেতু রমজান মাস, সবাই একটু ইবাদত করার চেষ্টা করে আর কি। অলরেডি 18 নম্বর রমজান আজকে, কালকে হচ্ছে 19 রোজা, বেশি দিন নাই আর কি। তো ইনশাআল্লাহ মনে হয় রোজার ঈদের আগে একটা ক্লাস পাবো, সেদিন ঈদ নিয়ে আমরা কথা বলবো। আপাতত আজকের ক্লাস এখানেই শেষ করি। আমি অনেক অসুস্থ ছিলাম, সো একটু দোয়া করে আমার জন্য, বুঝতে পারছো? না তোমাদের ক্লাসে এত এনার্জেটিক ভাবে কিভাবে নিব? সো দোয়া ঠোয়া করে আর কি আমার জন্য। এই যে দোয়া ঠোয়া, এটা কি বলতো? দ্বন্দ্ব সমাস। কোন দ্বন্দ্ব সমাস? সমার্থক, দোয়া ঠোয়া, রাইট? ওকে, দেখছো আমাদের কথাবার্তায় আমরা অনেক সমাস ইউজ করি। আজকে থেকে অনেক মজা পাবা, যখনই কেউ একটা সমাস ইউজ করবা বলবা আরে মাহমুদুল ভাই নাম পড়াইছিল। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার জন্য দোয়া করো, সবার পরিবারের জন্য দোয়া রইল, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।